এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন সন্ধ্যা 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন। আমাদের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে, এবং আমাদের এই অনুষ্ঠানে বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে আমি অবশ্যই থাকি, এবং থাকে আমাদের সাথে আমাদের জেলার প্রতিনিধি থাকে আমাদের সাথে। এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয় আমার সাথে উপস্থিত আছেন এই সন্ধ্যায়। আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমে আমরা চলে যাব দক্ষিণ 24 পরগনার দিকে। আমরা প্রথমে চোখ রাখবো, তারপর আমরা আস্তে আস্তে বিস্তারিত প্রত্যেকটা জেলার দিকে আমরা আস্তে আস্তে চোখ রাখবো। প্রথমে চোখ রাখবো দক্ষিণ 24 পরগনাতে। রাতের অন্ধকারে চায়ের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ। বারুইপুর থানার বারুইপুর থানার আইসি অর্ধেন্দু শেখর দের সরকারের তৎপরতায় গ্রেফতার নয়, বারুইপুরের উত্তরভাগ থেকে পুলিশ বাজেয়াপ্ত করলো 7টি মাটি বোঝাই ট্রাক। আমি সরাসরি একবার বিরোধকে চলে যাবো, আপনার মন্তব্য জানাবো বিরোধ, যে এই দক্ষিণ 24 পরগনায় যে বালি বোঝাই করা যে ট্রাক বা আপনি বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু 9 জন গ্রেফতার হয়েছে ইতিমধ্যে, কি বলবেন আপনি এই বিষয়ে বিরোধ? দেখো, ব্যাপারটা হচ্ছে যেমন যে কথাটা বলছে সেটা হচ্ছে একদম এর যদি বছর 2 ধরে ধরো যে জায়গাটার কথা বলা হচ্ছে উত্তরভাগ, আমি মনে করি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছুটা এগিয়ে গেলে একটা ফাঁকা জায়গা আছে, দুদিকেই মাঠ। তুমি যদি যাও কোনো সময়, যারা দক্ষিণ 24 পরগনার মানুষ তারা দেখবেন যে ক্যানিং রোড, যেটা বারুইপুর ক্যানিং রোড, এই ক্যানিং রোডের ফুলতলা ক্রস করলেন, তারপরে আপনি যদি ক্রস করেন রামনগর পঞ্চায়েত ক্রস করে কিছুটা গেলেই তার দুপাশে ফাঁকা মাঠ পড়ে বিশাল। আর এই দুপাশে ফাঁকা মাঠের মধ্যে দেখতে পাবেন অনেকগুলো, কোথাও পিকনিক গার্ডেন, কোথাও বাড়ি বলতে বাগান বাড়ি, এরকম একাধিক জায়গা রয়েছে, একাধিক প্রজেক্ট চারদিকে পাঁচিল দিয়ে ঘিরে রয়েছে। এর পাশে যেখানে রয়েছে প্রচুর খালি জমি রয়েছে। গত 2 বছর আগেও ভয়ঙ্কর এক দৃশ্য আমরা দেখেছিলাম, যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওইখানে ঠিক ধান মাঠের মাঝখানে একটা মাটি কেটে একটা গর্ত, বিশাল গর্ত তৈরি হচ্ছিল এবং মাটি কেটে তোলা হচ্ছিল। সেই মাটি, আপনি বলবেন মাটি কেটে তোলা হচ্ছে কি? হ্যাঁ, ধান মাঠের মাটি তোলা হচ্ছিল। ধান মাটির মাটি তুলে নিয়ে এসে মাঠের মাঝখান থেকে তোলা হচ্ছিল, সেই তার রাস্তা করে, সমস্ত রাস্তা করে, ধান মাঠের উপর দিয়ে এসে এটা পড়ছিল মেন রোডে। অসুবিধা নেই, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে এই মেন রোডে সেই মাটিগুলো পড়ার ফলে সামান্য বৃষ্টির পরে, সঞ্জীব, সামান্য বৃষ্টির পরে সেই মাটি এঁটেল মাটি, এরপরে রাতে যখন সেখান থেকে গাড়ি যাচ্ছে, বাইক 2 চাকা, বিশেষ করে 2 চাকা, প্রচণ্ড 2 চাকা ওই রাস্তায় চলাফেরা করে, স্কিড করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং যেহেতু রাতে হচ্ছে, সেইভাবে মানুষ জানতে পারছে না, আর জানলেও সেটা তুমি জানো না, ম্যাক্সিমাম দুর্ঘটনার জায়গা সেই জায়গাগুলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা আজকে হচ্ছে না, এটা অনেক দিন ধরেই হচ্ছে। আর যদি বলে জানে না, তাহলে বললো মিথ্যে কথা বলছে। কারণ তুমি যদি প্রতিবেদনটা দেখো, আজকের প্রতিবেদনটা দেখো, তাহলে দেখবে পুলিশের সাফল্য তোমার চোখে পড়বে। আমার মনে হয় এই সাফল্যটার পিছনে অন্য কিছু কাজ করছে, স্থানীয় প্রশাসনের হাতে কিছু পৌঁছায়নি। তাই একবার প্রতিবেদনটা দেখো, তাহলেই পরিষ্কার হবে। রাতের অন্ধকারে চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ। উত্তরভাগ থেকে শুরু করে চক্রবর্তী আবাদ, কালাবড়ু, জয়তলা, বিন্দাখালি এলাকায় রাস্তার ধারে নতুন করে পিকনিক গার্ডেন তৈরি হচ্ছে। কিছু গার্ডেন তৈরি হচ্ছে ক্যানিং, বারুইপুর বর্ডারের দিকে, আবার বেশ কিছু ইটভাটাও রয়েছে এই এলাকায়। পুলিশ জানতে পেরেছে এই সব এলাকায় বিঘের পর বিঘে জমি আছে। জমিগুলো 3 ফসলি, সবে ধান কাটা হয়েছে। স্থানীয় চাষিদের না জানিয়ে রাতের অন্ধকারে জেসিবি নিয়ে গিয়ে মাটি কাটা চলছিল। এর পেছনে কোনো মাটি মাফিয়া আছে তা পুলিশ খুঁজে দেখার চেষ্টা করছে। কে বরাত দিয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারাও
ও ভাগ চাষিরা বলেন মাটি কারবারিদের সিন্ডিকেট চলছে। এর ফলে একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে, তেমন চাষের জমি কমছে। মাটি বোঝাই ট্রাক্টর যাতায়াতের ফলে জমির ক্ষতি হচ্ছে, পাশাপাশি পাশের জমির ফসলেরও ক্ষতি হচ্ছে। যে মাটি কেটে নিয়ে যায় আপনাদের ক্ষতি হয়? তো ক্ষতি হয় না? কি ক্ষতি হয়? ও পুকুর হয়ে যাচ্ছে, বিরাট বড় বড় পুকুর হয়ে যাচ্ছে। বর্ষার সময় যখন চাষ করতে যাব তখন যে কেউ জানতে না পারলে তখন ডুবে যাবে। তো পুকুর কাটতে খুব ক্ষতি হচ্ছে, প্রচণ্ড ক্ষতি হচ্ছে। চাষের জমি কমে যাচ্ছে? চাষের জমি কমে যাচ্ছে। কত টাকা বিক্রি হয়? অনেক টাকা, লাখ লাখ টাকা বিক্রি হবে। 1 বিঘে জমি 1 লাখ টাকা, কি 10, 15, 20 লাখ টাকা কোনো ব্যাপার নয়। কত ফুট করে কেটে নেয় মাটি? মাটি নিচে অন্তত কম করে 30 ফুট নিচে ডিপ। আচ্ছা, এই মাটি কেটে নিয়ে কি করে? এই মাটি কেটে নিয়ে হচ্ছে ওই জায়গা যেগুলো খালা আছে ওগুলো ভরাট করে। ইট ভাটায় যায়? হ্যাঁ, ইট ভাটায় যায়, এমনি জায়গা আবার টাউনের দিকে নিয়ে চলে যায়, ভরাট করে খালা খন্দগুলো। আচ্ছা, এই আপনাদের ধরো জমি পাশে রয়েছে, সেখানে এই মাটি কাটা হচ্ছে, তাহলে এটাতে ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি তো। কি ক্ষতি হয়? ক্ষতি বলতে কি এই এবারে চাষিরা জমি বিক্রি করে দিচ্ছে। এবারে ধরো আমি কিনে নিচ্ছি, নিয়ে এটা মাটিটা কলকাতায় বিক্রি হয়ে যাচ্ছে, আর এই তো খালা গাড্ডাগুলো হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে, আর বাতিলগুলো মেলাতে দিয়ে দিচ্ছে। আপনি মাটি ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লাভ। 1 বিঘা জমি 3 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকায় কিনে সেখানে কোনো রকম সরকারি নিয়ম না মেনে 35 থেকে 40 ফুট ডিপ করে কেটে নেওয়া হয় মাটি। ফলে স্বাভাবিকভাবেই জমির চরিত্র বদলে যাচ্ছে, পাশের জমির ক্ষতি হচ্ছে, এছাড়াও চাষের জমি ধীরে ধীরে কমতে থাকছে। 1 বিঘে জমি, মাঝখানে জমি কিনতে গেলে হচ্ছে 5-6 লাখ টাকা বিঘে। মেন রাস্তার পাশে কিনতে গেলে প্রায় 20 লাখ টাকা বিঘে। শুধু মাটি নেবেন? না না, জমি কিনতে হবে, এখানে মাটি না। না, মাটি কে ব্যবসা করতে মাটি হবে? মাটি কিনতে গেলে আগে হতো জমি মাটি দিত, এখন জমিওয়ালারা জমি দেয় না, একদম এই মাটি দিত, এখন ডাইরেক্ট জমি কিনতে হবে, তারপর মাটি ব্যবসা করতে পারবেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী বলেন, রাতের অন্ধকারে কিছু দালাল চক্র কাজ করছে। প্রশাসনকে বলা হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, আমরাও নজর রাখছি। দেখুন, আমাদের বিগত 3 বছর ধরে, গত 3 বছর ধরে আমরা প্রশাসনিক মিটিং করেছি। বিএলআরও সাহেব, থানা, আমরা পঞ্চায়েতগতভাবে মিটিং করে আমাদের এলাকাতে টোটাল মাটি কাটা বন্ধ আছে, এটা আপনারাও জানবেন। কিন্তু কিছু দালাল চক্র রাত বিরতে রাত্রি 11টা-12টার পরে অন্ধকারে এই ট্রাক্টর করে মাটি চোরাই কারবার করে এবং বিভিন্ন চাষের জমি থেকে মাটি কেটে নেয়। অবিলম্বে সচেতন হতে হবে প্রশাসন এবং সাধারণ মানুষকে। দায় ও দায়িত্ব সবার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদমই দক্ষিণ 24 পরগনা সেই চিত্র আমরা দেখলাম, কিন্তু এর আগেও আমরা বেশ কিছু প্রতিবেদনও দেখেছি। দামোদর নদ বা যে কোনো নদ থেকে কিন্তু বালি সেখান থেকে কেটে কিন্তু রাস্তার ধারে জমায়েত করা হয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার এই ক্ষেত্রে একটু অন্যরকম দেখলাম। চাষের জমি দিয়ে কিন্তু মাটি কেটে সেখানে কিন্তু পাচার করা হচ্ছে। কি বলবেন দাদা? দক্ষিণ 24 পরগনাতে সেইভাবে বালি নেই। এক হচ্ছে যদি থাকে সেটা হচ্ছে তোর নোনা বালি, সেটা হচ্ছে তোমার বকখালি। তো যাক, সেই বালি ইমারতের কাজে লাগে না, এটা তোমায় জানিয়ে রাখি। কিন্তু যেটা আছে দক্ষিণ 24 পরগনা, যেটা আছে দক্ষিণ পরগনা 3 ফসলি জমি আছে। সবচেয়ে বড় কথা, যে অঞ্চলের কথা বলা হচ্ছে তোমাকে আমি বলি, এই অঞ্চলের যদি মাটি বলো, মানে বারুইপুরের বারুইপুর ফসলের একদম মানে সেরা জায়গায় ফলনের, বিশেষ করে ফলনের যদি বলো, বারুইপুরের পেয়ারা জগৎ বিখ্যাত। বারুইপুরের ফলন মানে ফল সবজি চাষের একটা অনবদ্য জায়গা। কিন্তু এই যে 3 ফসলি জমি, এই 3 ফসলি, এইখানের যে ঘটনাটা ঘটেছে যে 3 ফসলি জমি ধান কাটা হয়ে গেছে, সেই ধানাকার চাষিকে না জানিয়ে রাতের অন্ধকারে মাটি তুলে নিয়েছে, তাও কি দিয়ে? জেসিপি দিয়ে। আচ্ছা, আপনি কি বলতে চান মানে রাতারাতির মধ্যে কাজটা হয়ে গেছে? এইবার বিষয়টা শোনো, বিষয়টা হচ্ছে যে চাষি নিঃসন্দেহে বরাত দিয়েছে, মিথ্যে কথা বলে তো ডাব নেই। একজনের জমি থেকে আরেকজন জমি রাতারাতি সব মাটি তুলে নেবে? চাষি বরাত দিয়েছে, কোথাও চাষির পেমেন্টের গন্ডগোল হয়েছে, এটাই আসল তথ্য। পেমেন্টের গন্ডগোল হয়েছে, চাষি কি করেছে,
মানে পুলিশকে ইনফর্ম করেছে। এবার পুলিশ সেই সময় যা পেয়েছে, নাইলে একবারে এতগুলো তোমার ট্রাক্টর পেয়ে যায়, একদম এটা অসম্ভব ব্যাপার। এটা একটা অসম্ভব একদম ব্যাপার না। অসম্ভব ব্যাপার এটা। মানে ট্রাক্টর পেয়ে গেছে, 9টি ট্রাক্টরকে, তুমি ভালো করে ভাবো, 9টি ট্রাক্টরকে পুলিশ ধরেছে। এবং 9টি ট্রাক্টরকে কি করে পেলো? এবার তুমি বলবে বিপ্লব দা মাটি তুলে নিতে কি হচ্ছে? তুমি দেখো, প্রথম কথা হচ্ছে এটা চাষি জমি, চাষের জমি। আর চাষের জমির চরিত্র বদলে যাচ্ছে যখন এটা পুকুর হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পুকুরগুলো হচ্ছে, নিয়ম হচ্ছে 10 ফুট কাটা, 4 ফুট থেকে 10 ফুটের মধ্যে তোমায় কাটতে হবে। কিন্তু এরা কি করছে? এরা 20, 25 ফুট, 30 ফুট, 40 ফুট পর্যন্ত কেটে দিচ্ছে। তো এবার 40 ফুট কাটার মধ্যে ফারাক কোথায়? 40 ফুট কাটার ফারাকটা হচ্ছে এখানেই, তুমি যখন একটা মাটিকে কাটছো, মাটি কাটার কতগুলো পুকুর কাটার নিয়ম আছে। একদম। এরা কিন্তু সেগুলো মানছে না, কারণ এরা যত মাটি বিক্রি করতে পারবে তত লাভ। মাটিতেই এদের পয়সা রয়েছে, কারণ পুকুরে তো আর সেভাবে পয়সা হবে না। এদের দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে জমি পাওয়া যাবে, পরবর্তীকালে জমিতে মাছ চাষ করবে, আর এই সময়টা এরা মাটি কেটে যে টাকাটা দিয়ে কিনেছে। যেটা আমাদের জানার কথা আর কি, যেটা যেই জায়গাটার কথা বলা হচ্ছে, উত্তর ভাগের যে জায়গাটার কথা বলা হচ্ছে, এখানে 1 বিঘা জমির দাম তোমার, 1 বিঘা মানে 20 কাঠা, 20 কাঠা জমির দাম হচ্ছে খুব সম্ভবত 3.5 লাখ টাকার থেকে, 3.5 লাখ টাকাও বেশি আর কি, 3.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে এখানে আছে। একদম যদি রাস্তার ধারে কাছে নেওয়া হয় তাহলে সেটা 20 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। তাহলে এই যে জমি, বলছে আমি জমি কিনেছি, আগে এটা মাটি তুলে নেওয়া হতো, মাটি আগে চাষির সঙ্গে কন্ট্রাক্ট করে তুলে নেওয়া হতো। এখন বলছে, মাটি ব্যবসায়ীরাই বলছে যে এখন আমরা ওই পন্থায় যাচ্ছি না, এখন আমরা টাকা দিয়ে থোক জমিটা কিনে নিচ্ছি। এবার আমার কেনা জমি, আমি কত ফুট খুঁড়বো না খুঁড়বো আমার ব্যাপার। ভয়ঙ্কর কথা বলছে, কারণ এইভাবে যদি মাটি খুঁড়ে নেয় তাহলে পাশের জমিগুলো তো ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা কথা বলার চেষ্টা করবো তো কিন্তু প্রতিনিধির বিপ্লবদা একটা সঙ্গে। প্রশ্ন অবশ্যই উঠছে, এর ফলে কিন্তু চাষের একটি বড় ক্ষতি কিন্তু অবশ্যই হচ্ছে। বিপ্লবদা কি বলবেন এই বিষয়ে আপনি? চাষের দেখো, চাষের ক্ষতি, চাষের ক্ষতি বলতে পাশাপাশি জমিগুলো, যে পাশের জমিগুলো, তুমি ভাবো, তুমি যখন একটা গর্ত খুঁড়ছো, তুমি গর্তটা যত ডিপ খুঁড়বে পাশের মাটিগুলো এসে কিন্তু ওর মধ্যে এসে পড়বে। একদমই। তাহলে ঠিক সেই রকম এইটা যত খুশি, এই যে মাটি মাফিয়ারা যত খুশি মাটি তুলবে, তার ডিপ যত বাড়বে, তার পাশের জমিগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়বে। তো তাহলে কি হবে? পুকুরের আয়তন ভেঙে সে তার জমি ছাড়িয়ে পাশের জমি ধরবে, এবার সেই জমিটার ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে জমি, পাশের জমি ক্ষতিগ্রস্ত হতে হতে আস্তে আস্তে হারিয়ে যাবে চাষের জমি। একদম আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। রেবতী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। আজ যে কথা তোমাকে বলবো, আজকে তো মানে আজ এই গত সপ্তাহে থেকে দেখছি ঠান্ডায় যেন গরম বেশি, দক্ষিণ 24 পরগনা খবরে গরম। যেটা হচ্ছে, যেটা দেখলাম আজকে বারুইপুর উত্তর ভাগের ছবি, যে চাষের জমি যেভাবে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, একটু যদি খবরের আপডেটটা তুমি বলো। দেখো, বারুইপুর উত্তর ভাগ, সেই উত্তর ভাগ থেকে রাতের অন্ধকারে ঠিক একবারে 12টার পরেই কিন্তু সেখানে জেসিবি দিয়ে, ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, অভিযোগ করছে এলাকারবাসী। কারণ তারা কিন্তু রাতের মধ্যে ঠান্ডার সময় তারা জানতেও পারছে না ভোলা করে। আর যে জায়গাগুলো আছে, জায়গাগুলো একবারে নীরব, অনেকটা দূর জায়গা, যেখানে তারা একবারে বুঝতেও পারে না কিভাবে মাটিগুলো কাটছে। কিন্তু একজন চাষির বিনা অনুমতিতে তাদের জায়গায় জেসিবি দিয়ে, একবারে রেজার দিয়ে সেখান থেকে মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে। কি করে তারা সাহস পাচ্ছে, এ নিয়ে কিছু প্রশ্ন হচ্ছে। তবে এটুকু পুলিশ সূত্রে যেটা জানা গেছে, পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে এবং 7টি মাটি কাটা ট্রাক্টরকে তারা বাজেয়াপ্ত করেছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে তারা খতিয়ে দেখছে যে এই বিষয়ের উপরে কার হাত আছে বা কার মদতে এই কাজটি হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে তাদের নজর আছে, পুলিশের প্রশাসনের নজর আছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি রেবতী, যে এই যে মাটির প্রয়োজনটা, এই মাটির প্রয়োজনটা কাদের পড়ছে সেই তুলনা, হ্যাঁ একটু বলো। দেখো, বিশেষ করে মাটির প্রয়োজনটা যারা ইটভাটায় যে ইটগুলো তৈরি হয়, প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন হয়। এবং যেখানে পিকনিক গার্ডেন, গার্ডেন তৈরি করার জন্য নিয়ে যাচ্ছিল উত্তর ভাগ থেকে, যেটা একবারে চক্রবর্তী আবাস, কালাকবন্ডু, জয়াতলা ও বিন্দাখালী এলাকায় রাস্তার ধারে পিকনিক গার্ডেন তৈরি করার জন্য। এবং যেসব জায়গাগুলো একবারে পুকুর হয়ে আছে, খালা জায়গা, সেগুলো ভরাট করার জন্য কিন্তু ওই মাটিগুলো অন্যত্র নিয়ে যাওয়ার জন্য তারা নিয়ে গেছিল, এটা কিন্তু অভিযোগ হচ্ছে।
একদমই রেবতী, দেখো একটা প্রশ্ন অবশ্যই উঠছে, রাতারাতি কিন্তু এই কাজ হচ্ছে, মানে এই যে এই চাষের জমিতে মাটি কেটে পাচার, এটা একদিন বা দুদিন না, অবশ্যই মনে হচ্ছে যে কোনো পরিকল্পিত ঘটনা আছে। না, অবশ্যই যেটা কোনো বলতে চাষি বেঁধে রেবতী রাখতে পারে যেটা রেবতী। বলতে চাইছে সেটা হচ্ছে চাষিও জানতে পারছে না, কারণ এই শীতের সময় সাধারণত তুমি যে জায়গাটার কথা বলছে, রেবতী যে জায়গাটার কথা বলছে, সেই জায়গাটা 7টা বাজলে নিস্তব্ধ হয়ে যায় একদমই একদমই। এবং সেখানকার মানুষ ঘুমিয়ে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু রাত হলে ডাম্পার লাগালে জানতে পারবে না মানুষ, খুব স্বাভাবিক, কারণ জমি থেকে মানুষের বসত বাড়ির দূরত্ব অনেক বেশি। কি রেবতী, আমি ঠিক বলছি? একবারে ঠিক, যে জায়গা থেকে মাটি তোলা হচ্ছে একবারে বসত বাড়ি মানুষের যে এলাকা লোকালিটি থেকে অনেকটা দূর, এবং গভীর রাত্রের মধ্যে তারা জিসিবি দিয়ে যদি মাটি কাটে ঘুণাক্ষরে কেউ টের পায় না। কিন্তু এই যে মাটিটা চাষিদের অনুমতি না নিয়ে তাদের জায়গাতে তারা যে একবারে 30 থেকে 40 ফুট ডিপ করে মাটি কেটে নিয়ে অন্যত্র মাটি পাচার করছে, তো তোমাকে বলবো অনুমতি না নিয়ে মাটিটা যে রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে পাচার করছে। একদিকে তোমাকে বলবো অন্যান্য চাষির জায়গার উপর দিয়ে যেমন যাচ্ছে, এই টাকার যে একবারে ভারটা যে মাটির উপরে রাখছে, একটা চাষের জায়গার ক্ষতি হচ্ছে। আর অন্যান্য চাষির পাশে যে জায়গাগুলো ডিপ করে কাটা আছে সেই জায়গাগুলো যেমন পুকুরে পরিণত হয়ে যাচ্ছে, সেখানটায় যে চাষিদেরও ক্ষতি হচ্ছে। দেখো, মমতা ব্যানার্জি ইতিমধ্যে ঘোষণা করেছে যে কোনো খাল মানে কোনোভাবে কোনো জায়গায় পুকুর তৈরি করা যাবে না, কারণ পরে পরে মানুষের তো পশ্চিমবঙ্গে জনসংখ্যা পরে পরে বাড়ছে কিন্তু জায়গা বাড়ছে না, সেই কারণে কিন্তু জায়গার ভাগটা পরে পরে কমে আসছে। এই কাজটা ঘোষণা করেছে যে কোনো জায়গায় পুকুর কাটা চলবে না। তাহলে কি করে তারা কার মদতে কিভাবে এই কাজগুলো করছে, এই দুঃসাহসিক কাজ করছে কার মানে একবারে মদতে, সে নিয়ে কিন্তু তদন্ত চলছে। দেখো, মাটি কাটার সঙ্গে প্রশাসনের একটা বড় যোগাযোগ থাকে। আমরা বিগত দিনে দেখেছি মাটি কাটার সঙ্গে প্রশাসনের ইন্ধন থাকে, নাহলে মাটি কাটা যায় না। কিন্তু যেভাবে মাটি কাটা হচ্ছে এখানে, যেভাবে মাটি কাটার নিয়ম হচ্ছে 4 ফুট থেকে 10 ফুটের মধ্যে, কিন্তু এখান তো নিয়মকে লঙ্ঘন করা হয়েছে। দেখো, মাটিটা যে কাটছে, এক তো তারা বেআইনি ভাবে চাষিদের অনুমতি না নিয়ে কাটছে, অপর প্রান্তে যেটা হচ্ছে কি 30 থেকে 40 ফুট ডিপ করে কাটছে, অর্থাৎ পুকুর তৈরি করছে। একটা লেভেল মাটি একটা জমি থেকে কাটতে হলে 3 থেকে 4 ফুট যদি কাটে, সেক্ষেত্রে মাটি পরবর্তীকালে আবার সে জায়গায় চাষযোগ্য হয়, কিন্তু ততটা একটা উর্বর জায়গা চাষ হয় না। কিন্তু সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে পুরোপুরি এরা যেভাবে মাটিটা নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই চাষি ওই জায়গায় আর দ্বিতীয়বার আর চাষ করতে পারবে না, একমাত্র মাছ চাষ ছাড়া ওই জায়গায় একদম কোনো একদম। ফসল চাষ হবে না। তার মানে চাষের জমিটা হয়ে গেল জলাভূমি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, চাষের জমির মানে জমির চরিত্র বদল হয়ে গেল। তুমি যেটা বলতে চাইছো যে জমির চরিত্র, একটা ছিল চাষের জমি, শালি জমি, সেই শালি জমিটা নষ্ট হয়ে, মানে চাষের জমিটা নষ্ট হয়ে সেটা হয়ে গেল জলা জমি, মানে জমির চরিত্র বদলে গেল। সবচেয়ে বড় কথা, এই যে মাটি তোলার যে পদ্ধতি, এখন যে অত্যাধুনিক পদ্ধতি, আগে মাটি তোলার নানা রকম সমস্যা ছিল, সময় লাগতো। এখন কিন্তু জেসিপি দিয়ে যেভাবে তোলা যায়, খুব অল্প সময় অনেকটা মাটি তুলে ফেলা যায়। যাও, প্রশাসনের এই নজরদারি বা কোথাও প্রশাসনের এই সচেতনতা ভালো লাগলো। আমরাও নজরে রাখবো। রেবতী, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ দক্ষিণ 24 পরগনা আজকে খবরের জায়গায় রয়েছে। আজকে আমরা মাটি নিয়ে কথা বলবো। তবে সঞ্জীব, যে কথা রেবতী বললো, তুমি দেখো উত্তর ভাগের যে জায়গাটার কথা বলছে, আমি একদম পরিষ্কার বলি, যদি রামনগর 2 নম্বর পঞ্চায়েত পেরিয়ে যাও, পেট্রোল পাম্প, গ্যাসের পাম্প, ইলেকট্রিক অফিস কিছুটা পেরিয়ে যাওয়ার পরেই ওখানে একটা অরবিন্দ ইনস্টিটিউট আছে, টেকনিক্যাল ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্টের। সেইটা ছাড়িয়ে গেলেই বাদিকে শিল্পাঞ্চলের কয়েকটা ফ্যাক্টরি, তারপরে তুমি যদি দেখো তার ডান দিকে ফাঁকা দূরস্থ জমি। এই ফাঁকা দূরস্থ জমির আগে 2 বছর আগে একদম ধান মাঠের মাঝখান থেকে মাটি তোলা হচ্ছিল। আমি বলবো প্রশাসন জানে না, প্রশাসন সবটাই জানে, সবাই সবটা জানে, কিন্তু না জানার ভান করছে। কোথাও দেখো, কোথাও ধরা পড়লে তুমি চুরি করো, তোমার চোরের দায় কেউ নেবে না, কেন বাল্মীকিও চুরি করেছিল, অপরাধ করেছিল, বা চুরি করেনি, অপরাধ করেছিল, সেই অপরাধের দায় কিন্তু তার পরিবারের কেউ নেয়নি। সুতরাং তেমনি এখনো এই অপরাধের দায় হয়তো কেউ নিতে চাইছে না, প্রত্যেকেই চাইছে, কারণ রামকৃষ্ণদেব যতই বলুক মাটি টাকা, আবার টাকাই কিন্তু মাটি। চলো আমরা পরবর্তী খবরে আসবো। অবশ্যই আমরা দক্ষিণ 24 পরগনার দিকে আবার নজর রাখবো। আগামী 5ই জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ সাগর দ্বীপের অগ্নি
অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য অবশ্যই একটি বিশেষ প্রতিবেদন কিন্তু আমাদের সাথে আছে। তার আগে একটু বিলোদার কাছে জানতে চাইবো, এই যে গঙ্গাসাগর 5ই জানুয়ারি কিন্তু এই মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য দেখো আমরা কিন্তু অবশ্যই দুদিন আগে দেখলাম যে সেচ মন্ত্রী সেখানে গেছে, কি ড্রেজিং কতটা হয়েছে। 30 কোটি টাকা এবারের বাজেট ধরা হয়েছে ড্রেজিংয়ে। কারণ ড্রেজিংয়ে 30 কোটি টাকা কেন ধরা হয়েছে, যেন ভাটা পড়লে কোনোভাবে ভেসেল না আটকে পড়ে, এবং অনেকটাই ড্রেজিং করা হচ্ছে। এবছর ড্রেজিং সবচেয়ে বেশি ড্রেজিংয়ের অর্থ বরাদ্দ হয়েছে, মমতা ব্যানার্জি অর্থ বরাদ্দ ধরেছে, এবং এই ড্রেজিংয়ের পেছনে যেমন খরচ হচ্ছে এবং সেটা কতটুকু কি হচ্ছে, কোথা থেকে কি হবে, কতগুলো ভেসেল কিভাবে চলবে, তার যাত্রী নিরাপত্তা কি, সেইটা দেখবার জন্য কিন্তু এর আগের দিন আমরা দেখলাম সেখানে পৌঁছে গিয়েছিল সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আজকে আমরা যেটা দেখলাম যে আজকে একদম আমাদের তো একদম দেখো আজকে 25 তারিখ, হাতে গোনা কয়েকটা দিন আছে। আজকে 26 তারিখ, আজকে 26 তারিখ, হাতে মাত্র আর কয়েকটা দিন আছে। কারণ 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী চলে যাবে, 8ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ঠিক এই প্রস্তুতি পর্বে আজকে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছে গেলেন গঙ্গাসাগরে। কারণ অগ্নি নির্বাপনের একটা বড় ব্যবস্থা, যদিও বিগত দিনগুলোতে হয়নি, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশেষ কি আকর্ষণ রয়েছে, মানে এর দিকে অগ্নি নির্বাপন ছাড়াই কি বিশেষ করে কি খতিয়ে দেখা হচ্ছে না? এর দিকে দেখো বিশেষ করে বলতে এখানে যে ঘরগুলো তৈরি হয়, টেম্পোরারি যে ঘরগুলো তৈরি হয়, সেগুলো আগুন লাগার ভয় থাকে, এবং এই জায়গায় তো বাইরে থেকে তুমি দমকল আনতে পারবে না, তোমার তো মাঝখানে নদী। হ্যাঁ, এবং তাহলে কি হবে, আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। একটা বড় টিম এখানে কাজ করবে, কয়েক লক্ষ, মানে বলছে আবার কোটির উপরে দর্শনার্থী হবে, সুতরাং চাপ তো থাকবেই। আমি একটু সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে যাব, তবে তার আগে প্রতিবেদনটা দেখে নেব। সামনেই মকর সংক্রান্তি, আগামী 5ই জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ সাগরদ্বীপের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এবছর কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী সমাগম হতে পারে বলে মনে করছেন জেলা প্রশাসন। গত কয়েক বছরে মেলা প্রাঙ্গণে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সেই সাফল্যের ধারা বজায় রাখতেই আজ মন্ত্রী কাকদ্বীপ ও কচুবেড়িয়া পয়েন্ট পরিদর্শন করেন। এরপর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। অনেক সরস্বতী তুলছে, সেগুলো কভার করার জন্য আমাদের মোটর সাইকেল এখানে 50টা ছিল, বাড়ানো। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক আছে আমাদের, যেমন প্রতি ট্যাঙ্কে জল ক্ষমতা, যেমন আমাদের মেলাগ্রামটা আছে 1,34,000 ক্যাপাসিটি, কচুবেড়িয়াতে অনুরূপ 1,34,000 ক্যাপাসিটি জলাধারা আছে। আর বিভিন্ন জায়গায় হাইড্রেট পয়েন্ট আছে, যেমন মেলাগ্রামে 240টা, যেখান থেকে স্পাউট আছে, যেখান থেকে জল নিতে পারি। জনগণের সাথে দাঁড়িয়ে আজ সাধারণ মানুষের মতো জনগণের পাশে দাঁড়িয়ে তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেই সাথে আশ্বাস দেন, মনে করেন রেকর্ড ভিড় সামাল দিতে এবং মেলা যাতে সম্পূর্ণ নিরাপদ ও অগ্নিমুক্ত থাকে তার জন্য সব রকম আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দমকলের বিশেষ টিম মোতায়েন থাকবে। অগ্নি নির্বাপন ব্যবস্থার ফাঁক ফোকর বন্ধ করে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দক্ষিণ 24 পরগনায় দেখলাম সেই গঙ্গাসাগর মেলায় কিন্তু অবশ্যই অগ্নি নির্বাপনে অবশ্যই সেখানকার দমকল মন্ত্রী এসেছেন। পাশাপাশি আমরা আরেকটা চিত্র দেখতে পারি, সেখানে কিন্তু অনেক ময়লা, অনেক কীট কিন্তু সেখানে জমে থাকে, সেদিকে অবশ্যই নজর দেওয়া বাহুল্য। তবে একটু বিপ্লবদার কাছে যাবো পরবর্তী সরাসরি। বিপ্লবদা, এই গঙ্গাসাগরে এই অগ্নি নির্বাপনে বিশেষ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে, কি মনে হচ্ছে সঠিকভাবে কি এটা পর্যালোচনা করা হবে? না দেখো, এটা একজন দমকল মন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ কাজ একদম, কারণ এটা রাজ্যের না, রাজ্যের বাইরে থেকে আসবে, বহু পুণ্যার্থী আসবে, এবং তাদের নিরাপত্তা দেওয়া সরকারের কাছে একটা প্রেস্টিজ। এখানে বিচ্ছিন্ন একটা বড় তোমাকে বলে দিই, এখানে হোগলা পাতা দিয়ে ঘর তৈরি হয়,
সুতরাং যে কোনো কারণে আগুন লাগার কারণে দেখো মানুষ এই ঠান্ডায় এখানে আসবে সংক্রান্তিতে, তারা বিচ্ছিন্নভাবে আগুন জ্বালাবে যাতে সেখান থেকে আগুনটা দ্রুত ছড়িয়ে না পড়ে বা আগুন যাতে না লাগে, আগুনের মতো যেরকম ঘটনা না ঘটে সচেতন থাকতে হবে। সিভিল যেমন থাকবে তার পাশাপাশি দমকল কর্মীদের একটা বৃহৎ অংশের দমকল কর্মীদের এখানে রাখতে হবে, মানে কাজ করার জন্য। কারণ হচ্ছে অনেক ইকুইপমেন্ট অত্যাধুনিক, যেটা বলছিলেন সুজিত বাবু, যে অত্যাধুনিক ইকুইপমেন্ট এখানে রাখা হবে। অত্যাধুনিক ইকুইপমেন্ট মানে যা এখন দমকলের সঙ্গে হয়েছে, নতুন আঙ্গিকে সংযোজন হয়েছে, সব কিছুই কিন্তু এখানে থাকবে, যাতে কোনোভাবে যাত্রী নিরাপত্তায় কোনো বাধা না দেয়। তুমি গঙ্গাসাগর যাওনি, গঙ্গাসাগরের যদি যেয়ে থাকো তাহলে যারা গেছেন তারা জানেন যে গঙ্গাসাগরের একদম সাগর ঘেঁষে বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই যে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে তো হোটেল আছে, এমনি যারা বাইরে থাকে তাদের জন্য ব্যবস্থা করা হয়, অস্থায়ী কিছু ট্রেন তৈরি করা হয়, সবটাই হয়। তবে এবারের বিষয়টি যেহেতু কুম্ভ মেলাটা নেই, মনে করছেন প্রচুর দর্শনার্থী হওয়ার একটা সংখ্যা আছে। অবশ্যই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রেবতী, শুনতে পাচ্ছ? রেবতী, অসংখ্য ধন্যবাদ তোমাকে। রেবতী, আজকে মানস ভূঁইয়া সেচমন্ত্রী দেখে গেলেন, ড্রেজিংটা দেখলেন, ঘাটগুলো পরিদর্শন করলেন। আজকে মন্ত্রী সেখানে পৌঁছে যেটা করলেন, সেখানে দমকলটাকে কিভাবে সাজাবে সেইটার একটা পরিকল্পনা, কি আপডেট তোমার কাছে আছে একটু বলো। দেখো, 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 5ই জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেন, তিনি যাবেন। তার আগে প্রস্তুতি চলছে জোর কদমে, কিন্তু বিভিন্ন সময় মন্ত্রীরা যাচ্ছেন, যেমন সেচ মন্ত্রী থেকে আরম্ভ করে আজকে যিনি গেছিলেন, যেমন অগ্নি নিরাপণ ব্যবস্থার মন্ত্রী, তিনিও গেছিলেন, সুজিত বসু। তিনি পাশাপাশি মেলা প্রাঙ্গণে ঘুরে দেখেন এবং সার্কিট হাউসে জেলা প্রশাসন ও লাইট ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তিনি বলেন যে রেকর্ড ভিড়, এবছর তো কুম্ভ মেলা হচ্ছে না, তার কারণে রেকর্ড ভিড় সামাল দিতে কিন্তু মেলার সম্পূর্ণ নিরাপদ ও অগ্নিমুক্ত থাকে। তার জন্য সব রকমের আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দমকলের বিশেষ টিম মোতায়েন থাকবে, অগ্নি নিরাপণ ব্যবস্থার এবং সব রকমের ব্যবস্থা থাকবে। কারণ তোমাকে বলে রাখি, বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল দেখিয়েছি ট্রলারে আগুন ধরা, তারপরে দেখিয়েছি বস্তি জ্বলে যাওয়া, এই যে প্রত্যেকটা জায়গা অস্বাভাবিক আগুন ধরে যাওয়া, সেই কারণে কিন্তু এই রকম অগ্নি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এবং পাশাপাশি যেহেতু অস্থায়ী 1 কোটি মানুষেরও বেশি পুণ্যার্থীরা আসার কথা, সেই কারণে অস্থায়ী কিছু ঘর তৈরি করা আছে, যেগুলো তিরপল বা হোগলা দিয়ে তৈরি করা হচ্ছে, বাঁশের দিয়ে এইগুলি। এই জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন, থাকবেন, বিভিন্ন গেস্টরা আসবেন, বিভিন্ন পুণ্যার্থীরা আসবেন। সে কারণে এই যে যেমন কাকদ্বীপের 8 নম্বর লট, এইখান থেকে শুরু করে অস্থায়ী ঘর এবং যে সাগরদ্বীপ যে এলাকাটা, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম থাকার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গার মানুষজন যারা আসবে তাদের এই নিরাপত্তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। আজকের তাই সুজিত বসু এসে তিনি বিভিন্ন বিষয়টা খতিয়ে দেখলেন এবং কোন টিম কোন জায়গায় কাজ করবে, কিভাবে কাজ করবেন, তা কিন্তু তিনি একটা উচ্চপদস্থ বৈঠক করেই কিন্তু সব রকম বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে বিভাগীয় মন্ত্রীরা আসছেন, সেচ মন্ত্রী আসলেন, দমকল মন্ত্রী আসলেন, সবটা খুঁটিয়ে দেখলেন। এবার বাকি আছে বিদ্যুৎ মন্ত্রী আসার, আমরা জানবো তিনিও আসবেন। তবে যেটা তোমার কাছে প্রশ্ন, যে যাত্রী নিরাপত্তার খাতিরে সত্যি যেটা হচ্ছে, এটা তো সাগর তো একটা বিচ্ছিন্ন দ্বীপ, সেই জায়গায় বড় কিছু ঘটলে বাইরে থেকে দমকল আসার একটা বড় সমস্যা আছে। সেই জন্য কি পুরো বিষয়টাকে খতিয়ে এবার যেটা বলছেন যে একটা বড় অংশের দমকল কর্মী এখানে থাকবে, লাস্ট এই দমকল কর্মী কোথায় কোথায় কিভাবে থাকবে তার কি আপডেট দেওয়া আছে? দেখো, যেটা লট নম্বর 8 এখানে থাকবে, কচুবেড়িয়া একটা পয়েন্ট সেখানে থাকবে এবং সাগর দ্বীপের যে দ্বীপটির মধ্যে মেলা হচ্ছে সেখানে থাকবে। এইরকম কয়েকটি পয়েন্ট ভাগ করে দিয়েছেন, যেই পয়েন্টে মেন পয়েন্টগুলোতে কিন্তু মোতায়েন করা হয়েছে এই হচ্ছে একবারে অগ্নি নিরাপণের যন্ত্র, যা তার সঙ্গে কিন্তু ব্যবস্থা করা হয়েছে একবারে সক্রিয়ভাবে। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত সিসি ক্যামেরাগুলো লাগানো হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই কিন্তু তারা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেবে, এরকম কিছু আধুনিক যন্ত্র ব্যবস্থা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ রেবতী, তোমাকে রাখো, কারণ গঙ্গাসাগর একদম এবার চোখে চোখ রাখতে হবে। গঙ্গাসাগর আর কয়েকটা দিন হাতে গোনা। দেখো, ধন্যবাদ রেবতী তোমাকে। যেটা হচ্ছে, তুমি যদি দেখো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা কথার কথা নয়। যারা গেছেন তারা জানেন।
গঙ্গাসাগর পূর্ণ লোভাতুর সারা ভারতবর্ষ থেকে আমি বলছি ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নানা ভাষাভাষীর মানুষ কিন্তু আসবে। প্রচুর চাপ দক্ষিণ 24 পরগনার উপর, সবচেয়ে বেশি চাপ হচ্ছে প্রশাসনের। এইরকম একটা দায়িত্বপূর্ণ কাজকে উতরে দেওয়া, শান্তি নির্বিঘ্নে উতরে দেওয়া, এটা একটা বড়, সব দিক দিয়ে তুমি একদমই বড় কাজ, রেল, মহৎ কাজ। তুমি ট্রাফিকটা যদি দেখো, রেল আছে, পাশাপাশি তোমার বাস বিভিন্ন রুটের রয়েছে, গাড়ি রয়েছে, নৌকা রয়েছে, লঞ্চ পারাপারের ব্যাপার রয়েছে, কারণ লোক তো বিভিন্ন দিক থেকে আসবে। তাই আর সবচেয়ে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, এটা 25 কিলোমিটারের একটা দ্বীপ, মানে যেদিক থেকেই যাবেন এদিক থেকে 25 কিলোমিটার, ওদিক থেকে 25 কিলোমিটার, সারাউন্ডিং এই 25 কিলোমিটারের একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে মানুষ অদ্ভুতভাবে কয়েক কোটি মানুষ আসবে যাবে, বোঝা যাবে না। এটাই সাগর দ্বীপের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। বিগত দিনগুলোতে দেখেছি লক্ষ লক্ষ মানুষ এসছে গেছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমরা প্রত্যাশা করব যে এইবার তো আরও বেশি কিছু, ভেসেল ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, একাধিক ঘাট হয়েছে, সুতরাং চাপের কিছু নেই, শান্তিতে নির্বিঘ্নে এবার গঙ্গাসাগরটা আমরা চাইব একদম বছরের শুরুতেই গঙ্গাসাগর রয়েছে। আবার এবার বলেই রাখি 8 তারিখে শুরু হবে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তার মন্ত্রীদের, বিভাগীয় মন্ত্রীদের দিয়ে একবার পর্যবেক্ষণ করিয়ে নিলেন, এবং তিনি 5 তারিখে এসে এবং সার্বিক রূপটা পরিদর্শন করবেন, পর্যবেক্ষণ করবেন। তারপর দেখা যাক, আমরাও অপেক্ষায় আছি, সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। একদমই, অবশ্যই এই প্রতিবেদন আমাদের নজর থাকবে। তবে এখন সময় পরবর্তী প্রতিবেদন, পরবর্তী জেলার দিকে চোখ রাখার। তার আগে অবশ্যই একটু দর্শক বন্ধুদেরকে উদ্দেশ্যে আমি বলে রাখবো, একটু জানানোর জন্য আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই কল করতে পারেন। আপনাদের মনে কিছু প্রশ্ন থাকতে পারে, আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এক্সপ্রেস নিউজের ইউটিউব চ্যানেল এক্সপ্রেস নিউজ বাংলা আপনারা ফলো করে রাখতে পারেন। এরকম বিশেষ কিছু প্রতিবেদন, বিশেষ কিছু এক্সক্লুসিভ লাইভ আপনাদের একটি নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আপনারা অবশ্যই ফেসবুক চ্যানেল এক্সপ্রেস বাংলা, অবশ্যই ইনস্টাগ্রাম, টুইটার চ্যানেল ফলো করে রাখতে পারেন বিশেষ কিছু প্রতিবেদনের জন্য। আমরা চোখ রাখবো কালনার দিকে। কালনায় একটি অন্যরকম ঘটনা আমরা দেখলাম আজকে। নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি মৃত্যু। বাড়িতে খাওয়া দাওয়া করে অসুস্থ প্রায় 50 জন। প্রতিনিয়ত কালনার মহকুমা হসপিটালে এবং মহেশতর হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীরা। কি বলবেন বিপ্লব এই বিষয়ে আপনি? না, বিষয়টা তা নয়। দেখো, আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আমাদের কেউ মারা গেলে আমাদের ঘাটকাট মৎস্যমুখ, সেই সময় আমাদের একটা সবাইকে ডেকে মৎস্যমুখ করানো হয় বা প্রীতিভোজ করানো হয়। এক্ষেত্রে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এক মুসলিম ভদ্রলোক মারা যায়। মারা যাওয়ার ক্ষেত্রে কি হয়, তিনি মারা গেছেন, সেই শোকে সবাই আসেন এবং সবাই আসার পরে একটা ছোট করে খাওয়া দাওয়া হয়। এই খাওয়া দাওয়ায় গ্রামবাসীরা খেয়েছে, আত্মীয় পরিজনরা খেয়েছে। খাওয়া দাওয়ার দিনের পর দিন থেকেই মানুষ এখানে অসুস্থ হতে শুরু করে। প্রথমটা আকসার ঘটনা ভেবেছে 1 2 জন হতে পারে, কিন্তু তারপর দেখা যাচ্ছে এলাকা জুড়ে মানুষের হচ্ছে। প্রথমে কিছু মানুষ তো নিজেদের মধ্যেই চিকিৎসা করতে শুরু করেন, এবং পরবর্তীকালে যেটা দেখা যায় কালনায়, যে 2টো হাসপাতালে, সরকারি হাসপাতালে কিন্তু লোক আসা শুরু করেছে, এবং মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে মানুষ। আমরা একবার প্রতিবেদনটা দেখার চেষ্টা করব। প্রতিবেদনটা দেখলে আমার মনে হয় বিষয়টা পরিষ্কার হবে। নাদনঘাটা থানা অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়া করে অসুস্থ হয় প্রায় 50 জন। মঙ্গলবার রাত থেকে প্রতিনিয়ত কান্না হসপিটাল এবং মন্তেশ্বর হসপিটালে ভর্তি হচ্ছেন রোগীরা। পাতলা পায়খানা, সেই সঙ্গে লুজ মোশন এবং বমির উপসর্গ নিয়ে এখনও প্রায় শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে 20 জন কালনা হসপিটালে চিকিৎসাধীন। ভাত, ছেচকি ভাত, হ্যাঁ, আর কিছু নাই। দিয়ে কজন অসুস্থ হয়েছিলেন এখানে? অর্ধেক লোক অসুস্থ তাও আছে। কতজন মোটামুটি হবে? তা আমাদের বাড়িতে তাও 7 জন এসছে, এই যে চাষতো হ্যাঁ। ভাইরা, আবার ওখানে তাও 10-12 জন আছে, চলো দেখাবো ওখানে। হ্যাঁ, মোটামুটি তাও কতজন হবে? কদিন 20-25 জন হবে। আচ্ছা, দিয়ে কারণ কালনাতেই সব ভর্তি হয়েছে না আরো কোথাও? কালনাতে ভর্তি হয়েছে। মন্তেশ্বর হসপিটালেও রয়েছে বেশ কিছু জন ভর্তি। হসপিটালে ভর্তি থাকা রোগীদের তরফে জানা গিয়েছে, সোমবার গ্রামে একজনের মৃত্যু হয়, আর সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিল গ্রামের অনেক মানুষ। সেখানে খাদ্য খেয়েই কোনো রকম বিষক্রিয়া হয়। মঙ্গলবার রাতে
থেকে নানা উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে বহু মানুষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালনায় একদম অদ্ভুত একটি চিত্র। এক অনুষ্ঠান বাড়িতে খেতে গেছিলেন 50 জন সেখানে ছিলেন, এবং সেই খাওয়া দাওয়া খেয়ে তারা অবশ্যই সেখানে খাদ্য সেখানকার গ্রহণ করে এক মর্মান্তিক ঘটনার কিন্তু শিকার তাদেরকে হতে পড়েছে। একদম 50 জনেই কিন্তু একদম অসুস্থ হয়ে পড়েছে, তারা হাসপাতালে ভর্তি আছেন। কি বলবেন বিলবাদ এই বিষয়ে? না, বিষয়টা কিছুটাই অনুষ্ঠান বাড়ি, খাবারের থেকেই যথাসম্ভব এটা হয়েছে। তো যাই হোক, যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবারের থেকে হয়েছে, মানুষ এটা বুঝতে দেরি করেছে, কারণ গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। তারপর মানুষ ক্রমাগত দেখেছে, নিজেরা নিজেদের মধ্যে সারিয়ে ফেলার চেষ্টা করছে। যখন দেখছে বেগতিক, তারা দুটি হাসপাতালে এই মুহূর্তে 50 জনের উপরে মানুষ ভর্তি আছে। কালনা মেডিকেল যে হাসপাতাল আছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, সেখানে মোটামুটি 25 জনের উপরে ভর্তি রয়েছে। তো বিষয়টি নিয়ে এখনও সেইভাবে খারাপ কোনো খবর নেই, তবে এটা যে একটা খাবারের জন্য ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার হয়ে গেছে এবং স্বাস্থ্য আধিকারিকরাও জানিয়েছে। কেন তাহলে এই খবরটা শিরোনামে আসলে? এই ধরনের অনুষ্ঠান বাড়িতে যে এতগুলো লোক, 1-2 হতো খবরের শিরোনাম আসতো, যেহেতু 50 জনের অধিক, সেক্ষেত্রে খবরের শিরোনামে আনা হয়েছে। তবে এই হচ্ছে খবরের বিষয়। আমরা আমাদের প্রতিনিধিকে যেভাবেই হোক পাওয়া গেল না, আমরা পরবর্তী খবরে চলে যাব। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে অবশ্যই পরবর্তী জেলায় আমাদের নজর রাখার সময় এখন। অবশ্যই আমরা একটু অন্যরকম, আমরা পুরুলিয়ার দিকে খবর রাখবো। পুরুলিয়ার দিকে একটি বিশেষ খবর রাখবো আমরা। চাহিদার তুলনায় যোগান অর্ধেকেরও কম, টানাটানি করে চলছে পৌরসভা। এবার আয় বাড়াতে কমিটি গড়ল তৃণমূল পরিচালিত পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার। কি বলবেন বিনোদ এই বিষয়ে? দেখো, ব্যাপারটা হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি। আয়ের থেকে ব্যয় বেশি, কারণ হচ্ছে খরচ হচ্ছে 16 লাখ টাকা, কিন্তু পৌরসভা থেকে আসে কত টাকা? পৌরসভা থেকে আসে খুব সামান্য টাকা। সেটা হচ্ছে তোমার ওই খুব বেশি হলে বলছে 7 লাখের কাছাকাছি আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি তো আয়টা অনেক কম। এবার এই আয়টা যদি না বাড়ায়, তাহলে সময় মতো বেতন দিতে পারবে না কর্মচারীদের। অস্থায়ী কর্মী আছে, 100-র উপরে অস্থায়ী কর্মী আছে, তাদের বেতন দেওয়ার ব্যাপার আছে, এ বেতন দিতে পারবে না। তখনই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে। এটা সমস্যাটা হচ্ছে না তা না। এখনও তোমার ডিসেম্বরে এখনও বোধহয় আগের মাসের মায়না ক্লিয়ার হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আয় বাড়াতে হবে, পৌরসভা বুঝেছে, তবে অনেক দেরি হয়ে গেছে, এটাও ঠিক। এটা এবার কি করছে, অনেক লোক এই রঘুনাথপুরে এসে বাড়ি করেছেন, যাদের এখনও পৌরসভার নিজেদের হোল্ডিং নাম্বার নেননি, ট্যাক্স দেননি। অনেকের ব্যবসা করছে তার বৈধ, অনলাইনের মাধ্যমে প্রজেক্ট দেখিয়ে। তুমি বলবে অনলাইনে কি কারচুপি? অনলাইনে তুমি ব্যবসা করছো এক ধরনের, অনলাইনে আরেক রকম করে তুমি সেইটা দিয়ে ব্যবসা করছো। তো সেইগুলোকে নজরে আনা, সেগুলোকে নজরে এনে ফলো আপ করা, তাতে আয়টা একটা জায়গায় গিয়ে ঠেকবে। সেইটার জন্যই আজকে এই কমিটি করেছে। যে কমিটি বলেছিল 3টে কমিটি হবে, 3টের মধ্যে 2টো কমিটি আমরা দেখতে পাচ্ছি, যে কমিটির মধ্যে প্রধান রয়েছে এবং তার ইসেও রয়েছে, উপপ্রধানও রয়েছে। উপপ্রধান বলবো না, পৌরপ্রধান এবং উপপ্রধান দুজনই আছে, পৌরপিতা। যাক, আমরা এই বিষয়ে আরও জানবো, তো আগে প্রতিবেদনটা দেখে নেব। প্রতিবেদনটা দেখে নিলেই ব্যাপারটা পরিষ্কার। রঘুনাথপুর পৌরসভায় বরাবরই আয়ের চাইতে ব্যয়টাই বেশি, টানাটানি করেই পৌরসভা চলে। সূত্রের খবর, পৌরসভার মূল খরচটাই হয় অস্থায়ী কর্মীদের বেতন দিতে। শতাধিক অস্থায়ী কর্মীদের বেতন দিতে মাসে 16 লক্ষ টাকার বেশি খরচ হয় পৌরসভার। সেখানে পৌরসভার মাসিক আয় 6 লক্ষেরও বেশি। মাস পয়লা বেতন কার্যত হয় না। ডিসেম্বর মাসের শেষে হতেই চললেও এখনও ওই কর্মীদের বেতন দিতে পারেনি পৌরসভা। তাই এই অবস্থার বদল ঘটাতে আর্থিক শ্রীবৃদ্ধির লক্ষ্যেই একাধিক কমিটির গঠন করল রঘুনাথপুর পৌরসভা। প্রতিটি কমিটিতে থাকছে পুরপ্রধান ও উপপুরপ্রধান, সাথে থাকছেন আরও 3 জন পুর প্রতিনিধি। এই কমিটিটা গঠন করার কারণ হচ্ছে রঘুনাথপুর 13টি ওয়ার্ড, 13টি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, তারা এখানে বাড়ি বানাচ্ছে। তারা ঠিকভাবে হোল্ডিংও আছে কি না এবং বিল্ডিং প্ল্যান পাস আছে কি না সেগুলো দেখার জন্য, এবং ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে ধরুন ট্রেড লাইসেন্স দেওয়া হলে
কোনো যদি কোনো ডিস্টার্বমূলক দেখা দিছে, হয়তো ট্রেড লাইসেন্সটা এমন হয়ে গেছে, মানে বাইরে বাইরে ট্রেড লাইসেন্স এমন নিয়ে গেছে অনলাইনের মারফতে, সেটা মিউনিসিপ্যালিটির কোনো ফাংশন নেই। সেই ক্ষেত্রে আমরা একটা কমিটি গঠন করেছি ওই ট্রেড লাইসেন্স নিয়ে। পৌরসভা সূত্রের খবর, হোল্ডিং ট্যাক্স, বিলিং প্ল্যান ও ট্রেড লাইসেন্স থেকে পৌরসভার আয় বাড়াতে কাজ করবেন কমিটির সদস্যরা। শুক্রবার দুপুর 2টো নাগাদ প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন পুরপ্রধান তরুণ বাউরি? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। একদমই রঘুনাথপুর পৌরসভার সেই আমরা একদম চিত্র দেখলাম, আয়ের থেকে কিন্তু অবশ্যই ব্যয় বেশি, টাকার সমস্যা লেগেই থাকবে। কিন্তু বিপ্লবদা কি বলবেন এই বিষয়ে? দেখো, একটা একটা প্রতিষ্ঠান, এটা যদিও ই গ্রেডের তোমাকে পৌরসভা, 13টা ওয়ার্ড সম্ভবত এদের আছে। তুমি বলবে এ গ্রেড বি গ্রেড পৌরসভা আছে। তুমি এ গ্রেড পৌরসভা আমাদের ক্যালকাটা কর্পোরেশন অত বড়, তারপরে ভাটপাড়া আছে, এগুলো মানে বড় পৌরসভা যেগুলো 34টা 45টা ওয়ার্ড রয়েছে। হ্যাঁ, সেরকম জায়গা যখন হয় তখন সেগুলোকে ভেঙে সেগুলো দেখার ক্ষেত্রে তাদের আয়ের অনেক সুবিধা আছে, তাদের অনেক রকম সোর্স আছে, সোর্স অফ ইনকাম রয়েছে। কিন্তু এই বি গ্রেড সি গ্রেড এর পরে ই গ্রেড পৌরসভার কিন্তু মানে যদি বলো যে আয়ের জায়গাটা অনেকটা কম। একটা সময় এই যে পুরুলিয়া পৌরসভার একটা সময় এর সি গ্রেড হওয়ার সময়, যখন এটা সি গ্রেড ঘোষিত হয়, সেই সময় তো সি গ্রেড ঘোষণার সময় একরকম ছিল, আর এখন কিন্তু পরিকাঠামো বেড়েছে এবং মানুষের জনবসতি বেড়েছে। সেই জনবসতিকে পরিষেবা দিতে গিয়ে খরচ বেড়েছে, কিন্তু আয়টা বাড়েনি। কেন আয়টা বাড়েনি? এই কারণে যে আয়ের যে উৎস, যে ট্যাক্স বা খাজনা বা ধরো হোল্ডিং নাম্বার, মানে অর্থাৎ বৈধকরণ, যেটাকে বলে বৈধকরণ, সেইটা কেউ করেনি। তুমি ধরো পৌরসভা এলাকা থাকছো, তোমার একটা ট্যাক্স যখনই কাটা হলো তখন একটা হোল্ডিং নাম্বার ধরা দেয়, কিন্তু সেই হোল্ডিং নাম্বার দিলে তখন তুমি কি হবে, তুমি ওই ট্যাক্সের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে গেলে। একদম, যেই তুমি ওই ট্যাক্সের মধ্যে অন্তর্ভুক্ত হলে ওরা কিন্তু তোমাকে নক করতে পারবে, কিন্তু যতক্ষণ তুমি না এই ট্যাক্স দিচ্ছ বা নথিভুক্ত না করছো, নথিভুক্ত করতে গেলে কি লাগে, নথিভুক্ত করতে গেলে তোমার প্রপার্টি লাগে, সেই প্রপার্টির আনুমানিক যে ট্যাক্স কত হবে, যেটাকে বলে মিউটেশন, একটা মিউটেশন পৌরসভার মিউটেশন হয়। এই মিউটেশনটা হওয়ার পরে একটা তখন বসে ওটা ঠিক হয় কত টাকার ট্যাক্স হবে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই মিউটেশনটা করে না, আবার কেউ কেউ উৎসাহী করেও না, সেই মিউটেশনটা খুব বেশি নয়। এবার যেটা হচ্ছে যে টাকাটা আসছে সেটা 7 লাখ টাকা, খরচ 16 লাখ টাকা, কোথা থেকে মেটাবে? তার মানে বিভিন্ন জায়গার খাতের থেকে এই টাকা মেটাতে হবে, আর এই টাকা মেটাতে গেলেই তোমার ওই বিভিন্ন জায়গাগুলোকে রিকভারি করার জায়গাগুলোকে খুঁজে বার করতে পারবে। আমরা এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রঘুনাথপুর থেকে আমাদের প্রতিনিধি আশিস ব্যানার্জি। আশিস, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে যে এই যে নতুন করে যে গঠন করা হলো, পৌরসভা যেটা গঠন করা হলো, যেটা তোমার খবরের মাঝখানে জানা যাচ্ছে যে আয়ের থেকে ব্যয় বেশি, একটু যদি সার্বিক রিপোর্টটা তুমি ধরো, আজকে যে প্রতিবেদনের যে রিপোর্টটা তোমার কাছে আপডেট সহ আমরা একটু জানতে চাইছি। দেখো, এটা পুরুলিয়া রঘুনাথপুর পৌরসভা, ই ক্যাটাগরির রঘুনাথপুর পৌরসভা। এই রঘুনাথপুর পৌরসভায় দীর্ঘদিন ধরেই যেটা অসুবিধা, মানে পৌর কর্মীদের বেতন প্রতি মাসে ঠিক সময় দিতে পারে না, মানে আয়, পৌরসভার যে নিজস্ব আয়, সে আয়টা কিন্তু অনেক, মানে ব্যয়ের থেকে অনেক কম। মানে পৌরসভার সেই আয়কে বাড়ানোর লক্ষ্যে পৌরসভা থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমাদের 3টি কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে যে সকল পৌরসভার আয়ের টাকা আছে সে টাকা দ্রুত তোলার ব্যবস্থা করতে হবে। টাকা তোলা মানে এইটা সেই টাকা তোলা নয়, এটা হচ্ছে হোল্ডিং যে চার্জ, বিভিন্ন ধরনের ট্যাক্স, হয়তো অনেকে ট্যাক্স বাকি পড়ে আছে, এই যে ট্যাক্স পড়ে বাকি আছে দীর্ঘদিন ধরে পৌরসভা সেটা ঘাটতি দেখা দিচ্ছে, সেইটার জন্য একটা করে কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলোতে প্রতিটি কমিটি 3টি কমিটি গঠন করা হয়েছে। 3টি কমিটিতে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তো থাকছেই, তার সাথে আরো 3-4 জন করে পৌর কর্মীদের সেটা নিযুক্ত করা হয়েছে এবং তাদের
প্রতিদিন কাজ হবে যে তারা ওই পৌরসভার যে ট্যাক্স, সেই ট্যাক্স আদায় করা এবং পৌরসভার আয় বৃদ্ধি করা। মানে নজরে থাকা, যারা মিউটেশন করেনি, নতুন করে বাড়ি করেছে, তাদেরকেও নজরে এই হোল্ডিং নাম্বার দিয়ে নজরে রাখা, ট্যাক্সের আওতায় করা। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি একটু সঙ্গে থাকো, কারণ আমরা একটু পরবর্তী একটা ছোট্ট খবরের দিকে যাব। আজকে তোমার কাছে সেটাই জানতে চাইবো, যে খবরটা হচ্ছে আজকে পুরুলিয়ায় যেটা বিজেপির পক্ষ থেকে বেকার বাড়ছে, নেই চাকরি, নেই শিল্প। আজকে দেখা গেল একদম মানে ঘুগনি চপ স্টল বানিয়ে ঘুগনি চপ বিতরণ করছে। একটু যদি বিষয়টা বলো কি হয়েছিল। হ্যাঁ, এটা আজকে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন, যে উনি বলেছিলেন যে ঘুগনি চপ তৈরি করেও আয় করা যায়, তারই প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপির পক্ষ থেকে আজকে পুরুলিয়া শহরে স্টল বানিয়ে এবং সেখানে ঘুগনি চপ তৈরি করে বেকার যুবক যুবতীদের হাতে নিয়ে বিজেপি একটা অভিনব প্রতিবাদ সভা করে এবং সেখানে দেখা যায় প্রচুর MA পাস ছেলে মেয়েরা উপস্থিত হয় ওই বিজেপির কর্মী সভায় এবং তাদের দিকেও দেখা যায় যে তারা নিজেরা চপ তৈরি করছে এবং চপ তৈরি করে মুখ্যমন্ত্রীকে ওই চপের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। একদম এটা একটা প্রতিবাদ বলা যেতেই পারে, মানে প্রতিবাদের নতুন দৃষ্টান্ত, মানে অদ্ভুতভাবে প্রতিবাদ। কিন্তু পুরুলিয়ায় তো অন্য কোনো জিনিস খুব বিখ্যাত, ভাজা বলতে mukhomantri ভাঙড়া ভাজা। হ্যাঁ, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন চপ বিক্রি করতে, সত্যি এই মুহূর্তে পুরুলিয়ায় যদি বলো পুরুলিয়ায় শিক্ষিত মানুষের সংখ্যা, যুবক যারা আছে তাদের মধ্যে শিক্ষার হার বেড়েছে, কিন্তু নেই চাকরি, জীবিকা নেই একবারে। মানে এই যে 2026কে পাখির চোখ করেই কি এটা? হ্যাঁ, 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে তো জানা আছে রাজ্যবাসীর, পুরুলিয়ায় মূলত বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে এবং সেই শক্ত ঘাঁটিতে যাতে কোনো থাবা বসাতে না পারে তার জন্যই বিজেপি এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই সুযোগকে কাজে লাগিয়ে আজকে অভিনব প্রতিবাদ করেছে পুরুলিয়া শহরে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আশিস। একদম, তুমি দেখো এই বাস স্ট্যান্ডে এরা করেছে গ্যাজুয়েট চপওয়ালা নামে ঠেলা লাগিয়েছে, এখানে সেখানে বিজেপি নেতারাও ছিলেন। সত্যি অভিনব ছিল অবশ্যই। তবে আমাদের অনুষ্ঠানটা একদম শেষ পর্বে, অনুষ্ঠান মনে হয় আমরা প্রত্যেকটা প্রতিবেদন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। তবে অবশ্যই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, চোখ রাখতে হবে এক্সপ্রেস নিউজের পর্দায়, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।